নমস্কার। কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু একটা বিশেষ দিন। হ্যাঁ, কারিগরের একটা বিশেষ দিন। তার কারণ আজকে এই স্টুডিওয়ে এমন একজন উপস্থিত হয়েছেন যিনি কারিগরের একদম ঘরের মেয়ে বললেই চলে। আমি নামটায় একটু পরে আসছি, কিন্তু তারও আগে বলি, শরীর এবং আত্মা উভয়ের ভেতরে একটা নিবিড় সম্পর্ক আছে। ঠিক সেই রকম কারিগরের সঙ্গে তারও সেই সম্পর্কটা বড্ড কাছের, বড্ড নিবিড়। নামটা বলেই ফেলি। আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন সঙ্গীত শিল্পী দুর্বা। তাকে স্বাগত জানাই আমাদের কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিওয়। আজকে চলবে গান, গানের সঙ্গে অনেক 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 কথা। তার কারণ তাকে ঘিরে আমাদের সকলের কৌতূহলের শেষ নেই। তার কারণ ঘরে ঘরে যারা সঙ্গীতপ্রেমী মানুষ, তাদের কাছে দুর্বার নামটা পৌঁছে গেছে। আমি বেশি কথায় না গিয়ে চলে যাব আমাদের আজকের নিবেদন, পরিবেশনা যাই বলেন না কেন, সেই মূল অনুষ্ঠানে। কিন্তু এটাও বলতে হয়, সঙ্গে রয়েছেন আরও অনেক গুণী শিল্পী। আমি একে একে নামগুলো বলি। আমাদের সঙ্গে কিবোর্ডে রয়েছেন দীপঙ্কর দাস, তালবাদ্যে রয়েছেন পার্থ মুখোপাধ্যায়, পারকাশনে রয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং এসরাজে রয়েছেন তথাগত মিশ্র। সকলকে নিয়ে শুরু করছি আমাদের আজকের গানের আড্ডা, এবং সেখানে অবশ্যই মধ্যমণি হল সঙ্গীত শিল্পী দুর্বা। আমি দুর্বার কাছে চলে এলাম। স্বাগত কারিগরের এই স্টুডিওতে। দুর্বা, যখন আমরা এই অনুষ্ঠান একটা প্রস্তুতি পর্ব চলছিল আজকের এই প্রোগ্রামের আগে, সেখানে একটা কথা উঠে এলো যে আজকে আমরা যে সঙ্গীতগুলোকে তুমি ভেবেছো যে আজকে পরিবেশন করবে, তার কেন্দ্রবিন্দুতে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে মন। এই মনের নানান খেলা, চেতন অবচেতন স্তরে এই মন নানানভাবে খেলা করে বেরোয়। তা প্রথমে একটা ছোট্ট কথা, মন কেন? এটার অনেক বড় গল্প আছে, গল্পই বলি। কারণ যখন আমার একেবারে মিউজিক্যাল কেরিয়ারই বলতে পারি, তার যখন শুরু করছি, তখন আমি একজন মানুষকে সঙ্গে পেয়েছিলাম, তিনি শাওলি মিত্র। আমার সঙ্গীত গুরুদের পরে যিনি আমাকে কেমনভাবে রবীন্দ্রনাথের গান পরিবেশন করতে হয় সেটা যিনি দেখিয়েছিলেন, তিনি শাওলিদি। তো যখন আমি প্রথম এই ধরনের কোনো অনুষ্ঠানে যাচ্ছি, তখন আমাকে শাওলিদি বলেছিলেন যে কেন এরকম 5টা যা খুশি তাই গান বাজবি, তুই একটা কোনো বিষয়কে নিয়ে যাবি, সেই বিষয় নিয়ে বলবি, সেই বিষয় নিয়ে গান পরিবেশন করবি। তারপরে বিভিন্ন টিভি চ্যানেলে হোক বা যখনই আমি এরকম একসঙ্গে অনেকগুলো গান পরিবেশন করেছি, আমি এটা সবসময় মাথায় রেখেছি যে আমি একটা কোনো বিষয়কে কেন্দ্র করে গান নির্বাচন করব। এবং মাঝখানে এমনই হয়েছিল, একটি বিশেষ টিভি চ্যানেলে অনুষ্ঠান করতে গেছি, সেখানে ক্যামেরাম্যান দাদা আমাকে বলছেন, আজকের কি বিষয়? মানে তারা জানেন যে আমি কোনো একটা বিষয়কে কেন্দ্র করেই এগোবো। তো সেইভাবেই হঠাৎ আজকে মনে হলো যে রবীন্দ্রনাথের মনকে নিয়ে যদি কিছু ভাবা যায়। খুব সুন্দর এই বিশ্লেষণটা। তার কারণ হচ্ছে, আমরা যদি একটা বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হতে থাকি, তাহলে সেইখানে অনেক কিছু আমরা বুঝতে পারি এবং অনেক কিছু প্রকাশ পায়। একদম তাই না? যেমন আজকের কেন্দ্রবিন্দুতে একটাই কথা রয়েছে, সেটা হচ্ছে মন। রবীন্দ্রনাথ ঠাকুর তো মন নিয়ে কোন স্তরে, যখন মন খারাপ হয় তখনও আমাদের রবীন্দ্রসঙ্গীতের আমরা কথা আর কি আমাদের মনের মধ্যে গুনগুন করে, আবার যখন ভীষণ আনন্দ হয় তখনও সেই রবীন্দ্রনাথ ঠাকুরকেই আমরা আঁকড়ে ধরি। তা সেই জন্য চলে যাচ্ছে এবার দুর্বার কাছে। প্রথম নিবেদন। হ্যাঁ, প্রথম নিবেদন
পার্থদার বাজনা শুনেই নিশ্চয়ই বোঝা যাবে। আমরা শুনলাম দুর্বার গান, হ্যাঁ, প্রথম নিবেদন, অবশ্যই রবীন্দ্রসঙ্গীত। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছেন, শব্দ প্রক্ষেপণ, উচ্চারণ। আমরা কিন্তু সবাই সব গানে এগুলো যখন শুনি আর কি, তখন আমরা বুঝতে পারি ঠিক মতো তার প্রয়োগ হয় না। আমরা শোনার পরে মনটাই আমাদের খুঁতখুত করে। কিন্তু দুর্বার এই প্রথম গানের পরেই
সেটা অন্তপক্ষে আমি এই পাশে বসে রয়েছি দুর্বার, সেটা আমার মনে হলো যে আপনাদের সঙ্গে ভাগ করে নিই। এবার কিছু কথা ভাগ করতেই হয়, সেটা হচ্ছে দুর্বা তুমি নিজেকে তৈরি করেছো কিভাবে এত সুন্দরভাবে, আজকে যেটার প্রকাশ আমরা পাচ্ছি, আমাদের সমাজ পাচ্ছে, তো এইভাবে নিজেকে তৈরি করেছো কিভাবে? আসলে তৈরি হওয়াটা তো একটা প্রসেস, সেটা হয়তো নিশ্চয়ই। এখনো হয়ে চলেছি, সারা জীবন তৈরি হতে হবে। চলতেই থাকবে হ্যাঁ, সেটা। কিন্তু তৈরি হওয়ার শুরু হয়েছিল বাড়ি থেকেই। বাড়িতেই আমি দেখতাম যে আমার বাবা, আমার ঠাকুমা একসঙ্গে কর্ণকুন্তী সংবাদ মুখস্থ বলছেন, বাহ। পূজারিনী মুখস্থ বলছেন। ছোটবেলায় আমাদের দিয়ে ছাদে রবীন্দ্র জয়ন্তী করানো হতো, তখন পূজারিনী এমনভাবে করানো হয়েছে। আমি কিছুদিন আগে একটা জায়গায় পূজারিনী মুখস্থ বলছিলাম, আমাকে বলছে, ও মা তোমার পূজারিনী মুখস্থ? তাহলে আসলে ওরকম করে তো হয়নি, আলাদা করে মুখস্থ করতে লাগেনি, হয়ে গেছে কবে যেন। মানে সেই পরিবেশ থেকেই যেহেতু নিজের বেড়ে ওঠা, বাড়িতে সেই রেকর্ড ছিল তখন, রাজেশ্বরী দত্তের গান শোনা, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, এদের গান শোনা, এইভাবে তৈরি হওয়া আর কি। তারপরে বাবা বললেন যে দেখো, শুধু রবীন্দ্রসঙ্গীত শিখলে হবে না, শাস্ত্রীয় সঙ্গীত শেখা খুব বেশি প্রয়োজন, যে কোনো গানের ভিত্তি যদি শক্ত করতে চাও। তো এই বলে তিনি আমাকে নিয়ে গেলেন চিন্ময়ী মুখোপাধ্যায়, উনি ছিলেন চিন্ময় লাহিড়ীর ছাত্রী। ওনার কাছে আমি অনেক দিন গান শিখেছি। তারপরে আমার তখন কত বয়স হবে? হ্যাঁ, ওনার কাছে গান শেখা শুরু করেছি আমি হয়তো ক্লাস 2-3 হবে। আর এমনি গান শেখা শুরু হয়েছে 2.5 বছর বয়স থেকে। তখন এক পাড়ার দিদি, তার নাম ছিল সোনালী সিংহ, তিনি এসে আমায় বাড়িতে শেখাতেন, আর হারমোনিয়ামে হাত পেতাম না, তিনি কোলে বসে আমায় গান শেখাতেন। তো সেই শেখা, তারপরে চিন্ময়ীদির কাছে শাস্ত্রীয় সঙ্গীত শেখা। একটা কথা তোমাকে থামিয়ে বলছি, কি মিষ্টি মুহূর্তগুলো, একটু চোখটা বন্ধ করে ভাবুন, হাত পাচ্ছে না হারমোনিয়ামে, কোলের ওপরে বসে তবুও গান শেখার কি চেষ্টা এবং কি ইচ্ছা। হ্যাঁ, এইটাই কিন্তু দরকার হয়। হ্যাঁ, বলো তুমি। হ্যাঁ, তো সেই শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা চলেছে বহুদিন। তারপরে যেহেতু বাড়িতে রবীন্দ্রসঙ্গীতের চর্চা, বাবা, ঠাকুমা, মা অবশ্য শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করতেন জানো, কারণ মা ছিলেন প্রবাসী বাঙালি, মায়ের বড় হওয়া বাইরে, মানে আমার মামা বাড়ি ছিল জবলপুর, তো সেই জন্য মা কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন, এবং সেই সময় ফিজিক্সে MSc BEd স্কুলে পড়াচ্ছেন। তো সেই জন্য মায়ের খুব ইচ্ছে ছিল যে আমি মানে ক্লাসিক্যাল মিউজিক নিয়েই আমার কেরিয়ার হোক বা আমি এগোই, এবং আমি সায়েন্স নিয়েই পড়াশুনো জারি রাখি, এরকম। তো বাবার এদিকে মনে হচ্ছে না, রবীন্দ্রসঙ্গীত, বাবা, পিসি সবাই, মানে আমার মানে বাবার দিকটা খুব রবীন্দ্রনাথের গানের চর্চা। তো সেইভাবেই তারপরে বাবা বললেন, পূরবী মুখোপাধ্যায়ের কাছে নিয়ে গেলেন, পূরবীদির কাছে আমার শেখা শুরু হলো। তার কিছুদিন পরে মায়া সেনের কাছে শেখা, মায়াদির কাছে শিখতে শিখতেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম রবীন্দ্রসঙ্গীত নিয়ে। তারপরে তো সেই চললো রবীন্দ্রসঙ্গীত নিয়ে, রবীন্দ্রভারতী থেকেই BA MA সবেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম। তাই সেই চলছে যাত্রা, বর্তমানে প্রমিতাদির কাছে গান শেখা চলছে। কি অপূর্ব একটা চলার পথ। এখনো অনেকটা পথ বাকি রয়েছে, তার কারণ যেভাবে দুর্বা আমাদের সবাই মনের মধ্যে আসন পেতে নিয়েছে, এবং একটু আগেই যে কথাটা উঠল যে শেখার তো শেষ নেই, প্রতি মুহূর্তে শেখা। এবং আর একটা বিষয় দুর্বার যেটা আমরা লক্ষ্য করছি, সেটা এখন বলবো না একটু পরে বলবো? না, একটু পরেই বলি, বরঞ্চ অনেকক্ষণ কথা হয়েছে, এবার একটু গান। এবং আবার সেই কিন্তু মনকে কেন্দ্র করে, এবার মনকে কেন্দ্র করে আমরা কোন গানে যাচ্ছি? আমার মন মানে না। বাহ, চলো। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না, আমি কি
কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে সখী, বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে। ও গো বনমার মারে নদীর ঝরে কি মধুর সুর লাগে, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরেছে গানে গো, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরেছে গানে। আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহারো চরণ তলে দিবনি ছুনি, আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। আমি কি কথা শুনিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি, ও গো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বারি, ও গো সজনী, আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। কি সুন্দর সাবলীল ভঙ্গিতে সঙ্গীত পরিবেশন, এটাই ভালো লাগছে। হ্যাঁ, মাঝে মাঝে অনেক সময় সহজভাবে কিছু পরিবেশন করা খুব কঠিন হয়ে পড়ে কিন্তু, আর সেটাই দুর্বার পক্ষে খুব সহজ। আর একটা কথা, সকলে দুর্বা সম্পর্কে বলে মিটি বড্ড ভালো, আর যেটাকে বলা হয় খুব ডাউন টু আর্থ। এর কারণটা কি জানেন? কারণ একটাই, যখন কোনো গাছে ফল ফুল ভর্তি থাকে সে কিন্তু মাটির কাছে নুয়ে থাকে, সে প্রণাম জানায় মাটিকে। দুর্বা ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। দুর্বা যে শুধুমাত্র কারিগরের ঘরের মেয়ে তা নয়, দুর্বা আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমাদের সকলের খুব প্রিয়জন, আপনজন। আর দুর্বা, আমরা যদি কারিগরের কথা তুলি, কারিগর কিন্তু একটা প্রকাশনার দিকে কারিগরের দীর্ঘদিনের একটা নাম রয়েছে, তাই তো? প্রকাশনা জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, এবং সেই কারিগর থেকে আমরা গানের ভেলা পেয়েছি। আমি গানের ভেলা নিয়ে কিছু শুনতে চাইছি। আসলে এই যে বিষয়কেন্দ্রিক গানের অনুষ্ঠান, এইটা অনেক হয়ে গেছিল যখন আমাদের লকডাউনের পর্ব চলছিল। অনলাইন বহু অনুষ্ঠান, তার আগে অনেক অনুষ্ঠান, বেশ কিছু অনুষ্ঠানের এরকম বিষয়কে কেন্দ্র করে গাওয়া, সেইগুলো অনেক একসঙ্গে সঞ্চিত হচ্ছিল আমরা বলতে পারি। আমি তাছাড়াও বেশ কিছু পত্রপত্রিকায় লেখা বেরোনোর জন্য এরকম অনেকগুলি লেখার, রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রনাথ কেন্দ্রিক বিভিন্ন লেখার একটি প্রবন্ধ সংকলন হলো এই গানের ভেলা। বাহ! এবং আশা করি এই গানের ভেলা একটা সাড়া জাগিয়েছে, কারণ আমি যদি বলি তোমার ছাত্রছাত্রীর সংখ্যা, পরিচিত জনেদের সংখ্যা, গুণমুগ্ধ যারা তাদের সংখ্যা নয় নয় করে অনেক, সেখানে তো সাড়া জাগিয়েছে গানের ভেলা, মনে তো হচ্ছে। এরকম কোনো রকম কি কোনো ইচ্ছা আছে যে গানের ভেলার পরে আরো কিছু নিয়ে গবেষণা করা বা লেখা? গবেষণার একটা পর্ব চলছে, দেখা যাক সেই কাজটা সম্পন্ন হলে হয়তো আরেকটু এগোক, তাহলে আরেকটি বইয়ের কথা পরিকল্পনায় আছে আমার। আচ্ছা আচ্ছা, আজকে যেরকম আমরা মনকে কেন্দ্র করে একটার পর একটা সঙ্গীত নিবেদন করা হচ্ছে,
যখন খুব আনন্দ হয় মনে, সেই মুহূর্তে কি করো? এরকম মানে খুব একটা উচ্ছ্বাস না আমার কোনোদিনই কোনো কিছুতেই নেই, না দুঃখে বা না খুব আনন্দে। কোনো কিছু নিয়েই আমার খুব একটা উচ্ছ্বাস তাহলে কি করতে ধরে নিতে হবে যখন মনটা খুব খারাপ হয় তখনও সেটার প্রকাশ পায় না? খুব একটা প্রকাশ পায় না, মানে খুব কাছের মানুষ ছাড়া খুব একটা আমি এটা প্রকাশ করতে পছন্দ করি না। মানে আমার মনে হয় যে সেটা একান্তই আমার নিজের, সেটা সকলের নয়। সেই জন্য সেলফ হিলিং এর বহিঃপ্রকাশ, বিশ্বাসী, সেলফ হিলিং। হ্যাঁ, আর খুব আমি রবীন্দ্রনাথ নিয়েই আমার হয়ে যায়, মানে তিনি আমার সুখ দুঃখ সব কিছুরই সমাধান করে দেন। তো সেই জন্য আলাদা করে ওরকমভাবে উচ্ছ্বাস যে আমার প্রচণ্ড দুঃখ হচ্ছে বা আমার খুব আনন্দ পেয়েছি আমি এই ঘটনায়, মানে এরকম কখনো খুব একটা হয়নি। মানে আনন্দের মুহূর্তে তো একটু যদি ঘুরিয়ে বলি, আনন্দের মুহূর্তেতেও সেই তাকেই চোখটা বন্ধ করে তাকেই স্মরণ করা, এরকম। আর দুঃখের মুহূর্তে তো তাকে তিনি আঁকড়ে একমাত্র ধরা, যে অবলম্বন। তুমি পথ দেখাও, সেটা। এবার আমরা কোন গানে যাচ্ছি? আমার মন চেয়ে রয় মনে মনে। বাহ, মন দেখছে মনকে, একদম খুব সুন্দর। চল। আমার মন চেয়ে রয় মনে মনে, হেরে মাধুরী আমার নয়ন আমার কাঙাল হয়ে মরে না ঘুরি। আমার মন চেয়ে রয় মনে মনে, হেরে মাধুরী আমার। চেয়ে চেয়ে বুকের মাঝে গুঞ্জরিল গুঞ্জরিল একতারা যে। চেয়ে চেয়ে বুকের মাঝে গুঞ্জরিল গুঞ্জরিল একতারা যে। মনোরথের পথে পথে বাজলো বাঁশরি। রূপের কোলে ওই যে দোলে দোলে অরূপ মাধুরী। আমার মন চেয়ে রয় মনে মনে, হেরে মাধুরী আমার। কুলহারা কোন রসের সরোবরে, মূলহারা ফুল ভাসে জলের পরে। কুলহারা কোন রসের সরোবরে,
ভীষণ ভালো লাগলো। এটা বলে না খুব কম বলা হবে, বরঞ্চ এইভাবে বলা যায় মনকে ছুঁয়ে গেল। এবার দুর্বা, এমন একটা বিষয়ে আসছি যে বিষয়টা নিয়ে তোমার কথা বলতে খুব ভালো লাগবে। সেটা হলো, আমরা আজকে কারিগরের স্টুডিওতে এসেছি, অডিও ভিজুয়াল স্টুডিওতে। আর কারিগরের এমন একজন আছেন যিনি হচ্ছেন কারিগরের প্রাণ পুরুষ, যিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন, যিনি যাকে ছাড়া কারিগর এর কথা চিন্তাই করা যায় না, যিনি মনে করেন গ্রন্থ নির্মাণ শিল্প, সেই জন্য সমস্ত সকম শিল্প চর্চায় তার মানে অতীব উৎসাহ। একদম। আর তার সঙ্গে সঠিক প্রতিভাদের ঠিক জায়গাতে নিয়ে আসে, এটাও আর একটা বিষয়। সেই দেবাশিসদার কথা, তোমার মুখ থেকে দেবাশিসদার কথা আজকে শুনতে চাইছি আজকের এই বিশেষ দিনে। খুব মজার আলাপ, সেটা বেশ বলবার মতো বিষয় আর কি। তো দেবাশিসদাই নিজে আমাকে ফোন করেছিলেন। আমার বাজে করুণ সুরে গানটি আমার ইউটিউব থেকে রিলিজ করার পরে উনি শুনেছিলেন, তারপরে ফোন করেছিলেন। আমি যথারীতি যেমন আমি একটু মানে খুবই উদাসীনই থাকি, মানে এটা বললেই মানে এটা আমার দোষই। তারপরে বিশ্ববিদ্যালয়ে আমাকে বই পাঠিয়েছেন, আমি বই দেখেছি, বেশ খুশি হয়েছি, কিন্তু সে কথা যে আবার আমি জানাবো সে আমি জানাই। তো এইভাবে ছিল প্রথম আলাপ। তারপরে সন্ধেবেলা আবার উনি নিজেই ফোন করেছেন, কি বইগুলো কি পছন্দ হয়নি? আমি বললাম, এ বাবা না, আমার বই খুব ভালো লাগে, খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার জানানো হয়নি। তো এইভাবে হচ্ছে প্রথম শুরু। তারপরে কারিগরের আড্ডা ঘরে একদিন গান গাইতে আসা, আর সেদিন প্রচণ্ড বৃষ্টি। এত বৃষ্টি, পার্থদার মনে আছে, পার্থদা ছিল সেই দিনের অনুষ্ঠানে। পার্থদা এবং সকালবেলা এত বৃষ্টি দেখে আমার দেবাশিসদা বলছে, তাহলে কি করব, আমি কি অনুষ্ঠানটা করব না, মানে তুমি কি অন্য দিন গাইবে? তো তখন আমি বলছি না, এটার কোনো মানেই নেই, এটা যখন আজকে স্থির হয়েছে, এতদিন ধরে পোস্টার বেরিয়ে গেছে, আমি যখন ভেবেছি আজকে গাইব, তাতে যে কজন আসবে সে কজনের সামনেই গাইব। তো সেই হচ্ছে প্রথম অনুষ্ঠান। আর সেদিন গেয়ে আমার এত ভালো লেগেছিল, আর মানে পরিবেশটা, মানে বাড়ির মেয়ের মতো হয়ে ওঠার যে যাত্রা পথটা, সেটা তো একদিনের ছিল না। সেই দিন একটা আন্তরিকতা বা সেই যে ভালো লাগাটা, সেটা অনেকটাই ছিল। এবং সেই কারিগরের সেই দিনে সেই আড্ডায় এসে কি পাওনা হলো, মানে উপরি একটা, আমরা সবসময় মনের দিক থেকে আমরা একটা খুঁজে বেড়াই যে ঠিক মতো সেরকম মানুষজনরা, যেটাকে আমরা বলি ওয়েভলেন্থ ম্যাচ করে কিনা। সেই দিনটা মানে এত বৃষ্টি ভেজা দিন, তার মধ্যে বেশ কিছু মানুষ, আর জানি না মানে কেউ তো থাকেন গানের ঈশ্বর, আমি যদি কাউকে বলি। সেদিন পরিবেশন মানে সঙ্গীত পরিবেশনের পরে কেউ হাততালি দেননি, অনেকক্ষণ কেউ উঠতে পারছিলেন না, সবাই অনেকক্ষণ চুপ করে বসেছিলেন। এরকম একটা ভালো লাগা, অদ্ভুত একটা স্মরণীয় দিন ছিল সেদিনটা, মানে মন্ত্রমুগ্ধের মতো সবাই বসেছিল। অতএব বুঝতে পারছেন তো যে আজকে যে দুর্বাকে আমরা পেয়েছি অডিও ভিজুয়াল স্টুডিওয়ে, কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিওয়ে, যে কতটা মানুষের মনকে ছুঁয়ে গেলে তখন মানুষ, যেটাকে বলে স্পেল বাউন্ড হয়ে চুপ করে বসে থাকে, তখন সত্যি আর কথা বলতে ইচ্ছে করে না, তখন প্রত্যেকেই ওই নিজে মনের সঙ্গে নিজে কথা বলে। একদম তাই তো, আজকে আমরা মন নিয়ে কথা বলছি, এটা তো বলতেই হয়। আচ্ছা, এবার আমরা কোন গানে যাব? এবার আমরা যাব তাসের দেশের একটি গান, আমার মন বলে চাই চাই। আচ্ছা, চলো। আমার মন বলে চাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মন বলে চাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মন
গো, আমার মন বলে চাই 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 গো। হারিয়ে যেতে হবে আমায়, ফিরিয়ে পাবো তবে, হারিয়ে যেতে হবে আমায়, ফিরিয়ে পাবো তবে। সন্ধ্যা তারা যায় যে চলে, ভোরের তারাই জাগবে বলে বলে সে। যাই 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 গো, আমার মন বলে চাই চাই গো, আমার মন বলে চাই 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 গো। যারে নাহি পাই গো, আমার মন বলে চাই 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 গো। সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে, সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে। নাই 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 গো, আমার মন বলে চাই 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 গো, আমার মন বলে চাই 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 গো, আমার মন বলে চাই 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 গো। সত্যি মনের অনেক কিছু চাওয়া। আচ্ছা, মনের সঙ্গে কিন্তু রঙের একটা সম্পর্ক রয়েছে, তাই তো? মন যখন ভালো লাগে তখন কিছু কিছু রং থাকে, আবার মনের রং যখন ধূসর হয়ে যায় তখন মনটা বড্ড খারাপ হয়ে যায়। প্রিয় রং কি দুর্বার? প্রিয় রং আমার খুব ভালো লাগে সাদা রং। সাদা রং। আর প্রিয় ফুল? সব ফুলই ভালো লাগে, ওরকমভাবে ভাবিনি। ভালো লাগে, খুব ভালো লাগে, ফুল ভালোই লাগে, সব ফুল ভালো লাগে, সব ফুল তার নিজের মতো করে সুন্দর। বাহ, এই যে এই কথাটা দুর্বা বলল না, যে সব ফুল নিজের মতন করে সুন্দর, সত্যিই তাই। এই কথাটা দুর্বার ক্ষেত্রেও প্রযোজ্য। দুর্বা দুর্বার মতো করে নিজেকে প্রকাশ করছে, ও নিজের মতো করে নিজেকে সাজিয়ে গুছিয়ে কিভাবে এই রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা উচিত আমাদেরকে কিন্তু অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। সেই জন্য আজকে আমরা প্রত্যেকেই শুধু আনন্দিত নই, আমার মনে হয় অন্যভাবে যদি বলি সমাজে উপকৃত। তার কারণ আমরা যখন একজন গুণী শিল্পী মানুষকে পাই তখন তার কাছে কিন্তু অনেক কিছু শিখতে পারি, তার কাছ থেকে অনেক কিছু পাওয়াটা আমাদের আবদার থেকে আমাদের একটা চাহিদাতে পরিণত হয়ে যায়, যে হ্যাঁ এইটা কেন পারফর্ম করা হলো না, বা এতটা ভালো পারফরমেন্স হতে পারত, এই ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাছাড়াও যে একজন গুণী মানুষ যিনি ভালো মনের অধিকারী, মন কথাটা এই জন্য বললাম কারণ আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু মন, সেই ভালো মনের একজন মানুষ হচ্ছেন দুর্বা। আর সেই দুর্বাকে আজকে কারিগরের স্টুডিওতে আমরা পেয়েছি। দুর্বা নিজেকে মানে আজকে দুর্বাকে যাতে সবাই ভালোভাবে মনে রাখে, সেটার জন্য দুর্বা কি কোনোদিন কোনো কথা ভেবেছে যে এই কাজটা আমার করা উচিত? সেটা হতে পারে আগামী প্রজন্মের জন্য কিছু কাজ, সেরকম কিছু মাথায় আছে যে যেহেতু শিক্ষক হিসেবে কিছু দায়বদ্ধতা থাকে, আমার মনে হয়েছে যে সঠিক রবীন্দ্র চর্চার জন্য নিজের কিছু করে যাওয়া প্রয়োজন, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম সঠিক রবীন্দ্র চর্চা কি, সঠিকভাবে কিভাবে রবীন্দ্রনাথের গান গাইতে পারে, সেইটার দিক থেকে মনে রাখার জন্য কিছু পরিকল্পনা তো আছেই। আর একটা বিষয় হচ্ছে যে এই রবীন্দ্রনাথের গান, আমরা যখন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা বলি, প্রতিটি গানের মানে বুঝে নিয়ে তারপরে গানটাকে পরিবেশন করা, সেটা কি সবসময় এই প্রজন্মে সবাই করে, এই প্রজন্ম বলে নয়, সেটা কি সবাই, গান তো অনেকেই পরিবেশন করে, সেটা কি সবাই করে থাকে কি? না, করে না। আমার তো মানে আমি অন্তত শুনে একজন
শ্রোতার দিক থেকে হ্যাঁ, বসে আমি হ্যাঁ, বলছি হ্যাঁ। যে আমার মনে হয় না এই যে মানেটা বুঝেছে। হ্যাঁ, দুদিন আগেই একটি লেকচার ডেমনস্ট্রেশন ছিল। আচ্ছা। আমাকে একজন বলছিল যে বর্তমান প্রজন্মের কাছে তুমি কি বলবে যে রবীন্দ্রনাথের গান কেমন করে গাইতে হবে, বা তাদের যেহেতু অনেক ডান্স পারফর্মার ছিল যে কিভাবে নাচ করবে। আমি বললাম, দেখো আমি তো নৃত্যশিল্পী নই, কিন্তু একটা জিনিস আমাদের সবাইকে বুঝতে হবে যে রবীন্দ্রনাথের গানের পথ মানে ওই পথ নয়, বা দুয়ার বা দ্বার বা দরজা যাই বলি না কেন সেটা কিন্তু ওইভাবে দরজা নয়, ওই দরজা নয়। সুতরাং রবীন্দ্রনাথের গানের দর্শনকে বুঝতে গেলে রবীন্দ্রনাথকে বারবার পড়তে হবে, রবীন্দ্রনাথকে বারবার পড়ে পড়ে ধারণ করা, কথাটা তো বলা হ্যাঁ এটা তো এত সহজ নয়, কিন্তু বারবার বারবার পড়ে যেন এইটুকু আমরা ভেবে গাইতে পারি। এবার একদম একটা অন্য প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তুমি সোশ্যাল মিডিয়াতে রয়েছো, সেখানে ইন্টারঅ্যাক্ট করছো অনেকের সঙ্গে, তুমি দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়াতে কোথায় কি কাজকর্ম চলছে, নতুন কি কাজ হচ্ছে। তাহলে আজকের এই গানের জগতে সোশ্যাল মিডিয়া কতটা এই গানের জগৎকে এগিয়ে নিয়ে যাচ্ছে? একটা ব্যাপার তো দরকার, আজকের দিনে আমাদের সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের প্রচারের এত সহজ মাধ্যম সোশ্যাল মিডিয়া এখন আমাদের করে দিয়েছে, এটা তো ঠিক কথাই। এটা আমরা লক্ষ্য করেছি কোভিডের পর থেকে বা ডিউরিং কোভিড সেশন, যে কতটা সোশ্যাল মিডিয়া মানুষের সঙ্গে থেকে কতটা চাহিদাগুলোকে পূরণ করেছে, সেটা কিন্তু আমরা দেখেছি। আবার এটাও আছে যে এই যে শুধু শুধু আক্রমণ করে দেওয়া, এটাও তো থাকে সোশ্যাল মিডিয়ায়। আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আমাদের জন্য ভাবে ঠিকই, কিন্তু আমরা যদি গান বাজনা ভুলে দিয়ে নিজের মার্কেটিংয়ের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে পড়ি, তাহলে কিন্তু আর কি কোনোটাই হয়ে উঠবে না। সুতরাং সেই ব্যালেন্সটা খুব প্রয়োজন, যেমন তেমন তার সঠিক ব্যালেন্স বা সঠিক লিমিট আমরা যেটাই বলি না কেন, সেইটা দেখা ভীষণ প্রয়োজন বলে আমার মনে হয়। এটা কি তুমি তোমার ছাত্রীদেরও এই কথাটাই বলে থাকো? আমি সব সময় বলি, আর মানে ওদের আমি আগেই বলি যে সোশ্যাল মিডিয়া দেখবে না, সোশ্যাল মিডিয়া দেখে আমিও চেষ্টা করি, একটা দুটো গান দেওয়া ছাড়া আমি খুব চেষ্টা করি সোশ্যাল মিডিয়া থেকে সরে থাকবার। কারণ ওই আহা অভূতপূর্ব আর অপূর্বর মধ্যে যদি ভেসে যাই, তাহলে আর বাকি জীবনটা কিছু এগোনোর জায়গা নেই। খুব সুন্দরভাবে কিন্তু দুর্বা বিষয়টাকে তুলে ধরলো। আচ্ছা মা, আমরা এবার তো যাচ্ছি আজকের মতো শেষ গানে, কিন্তু যাবার আগে কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিওকে বিশেষ বার্তা দুর্বার দিক থেকে। এই রে, কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিও কেন, কারিগরের প্রতিটি কাজ অভিনব। সুতরাং কারিগরের স্টুডিওর যে অভিনবত্ব, তার যে সেট আপ, এবং কারিগর কখনো সঠিক গুণী মানুষকে আনতে মানে দ্বিধা করেন না। সঠিক গুণী মানুষ সবসময় বিশুদ্ধ সঙ্গীত পরিবেশন, বিশুদ্ধ সংস্কৃতি চর্চা, এই দিকে তারা যেভাবে মনোনিবেশ করছেন, তাদেরকে আমার সাধুবাদ জানানো ছাড়া আর কিছুই নেই। ঠিক তাই। সেই জন্য আবার বলছি, অবশ্যই আপনারা থাকবেন কারিগর অডিও ভিজুয়াল স্টুডিওর সাথে, এবং লক্ষ্য রাখবেন তারা নতুন নতুন কী কাজ উপহার দিচ্ছেন এই সমাজকে। কারণ এখন আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে থাকি, আমরা খবরও পেয়ে যাই। সেই জন্য অবশ্যই চাই আমাদের সঙ্গে আপনারা পথটা চিনে নিন, পথটা চলুন। আজকে চলে যাচ্ছি দুর্বার কাছে, তার কারণ হচ্ছে আমরা শেষ গান শুনতে শুনতে আজকে বিদায় নেব, বলবো না, বরঞ্চ বলবো টাটা বাই বাই করব, সেটা হচ্ছে শেষ গানের সঙ্গে সঙ্গে। তবু মনে রেখো
যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে মনে রেখো তবু মনে রেখো। যদি থাকে কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতো আছি না আছি, মনে রেখো তবু মনে রেখো। যদি জল আসে আঁখি পাতে, যদি জল আসে আঁখি পাতে, একদিন